একটা বড় সাদা দেওয়াল, আর সেই দেওয়ালের সামনে বসে রয়েছে এক বুড়ি। কি যেন আঁকছে সে। হঠাৎ বুড়ি খ্যানখ্যানে গলায় হেসে ওঠে। এখান থেকে বেরোতে পারবে তো দিদি ভাই? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন, আর তোমরা শুনছ অন্ধকারের ডায়েরি। প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। আমাদের আজকের গল্প সুলেখক শোভন কাপুরিয়ার কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, চিত্রাঙ্গদা। গল্পটির শেষে একটি টুইস্ট রয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ গল্পটি শেষ অবধি শুনবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। শুনতে থাকুন আজকের গল্প চিত্রাঙ্গদা। মাধবপুর গ্রামের মূল জনপদ ছাড়িয়ে খানাখন্দে ভরা মেঠো পথ ধরে মিনিট পাঁচেক এগোলেই পড়ে একটি খাল। মিনিট পাঁচেকের এই মেঠো পথের চারিধারে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে উঁচু উঁচু গাছ। কোথাও কোথাও গজিয়ে উঠেছে ছোটখাটো ঝোপঝাড়। মূল গ্রামের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে একাকী প্রহরীর মতন দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন দোতলা বাড়িটি। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটির একাংশ ভগ্নপ্রায়। সারা শরীরে সৃষ্টি হয়েছে অসংখ্য ভগ্ন রেখা, এবং সেই রেখা চিরে জন্ম হয়েছে ছোট বড় আগাছার। শতাব্দী প্রাচীন বাড়িটি দেখে চিত্রাঙ্গদার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। মনে পড়ে গেল মায়ের কাছে ছোটবেলায় শোনা সেই অদ্ভুত কথাগুলো। মনে পড়তেই গা শিরশিরে একটা অনুভূতি হলো। গ্রামের প্রাচীন এই বাড়িতে ফেরার ইচ্ছে কোনো দিনই ছিল না চিত্রাঙ্গদার, কিন্তু পরপর কয়েকটি অপ্রত্যাশিত ঘটনায় ওলটপালট হয়ে গেল জীবনটা। কেউ যেন জীবনের ডায়েরির পাতাগুলো ছিঁড়ে কুটি কুটি করে ভাসিয়ে দিল বাতাসে। সেই থেকে ছেঁড়া পাতাগুলো আবার জোড়া লাগানোর চেষ্টা করে চলেছে চিত্রাঙ্গদা। স্বামীর ক্যান্সারের চিকিৎসায় জলের মতন টাকা খরচ হলো, শরীরের শক্তি ক্ষয় হলো, কিন্তু শেষ অবধি রূপঙ্করকে আর বাঁচানো সম্ভব হয়নি। রূপঙ্করের মৃত্যুর সাথে সাথেই চিত্রাঙ্গদার চাকরিটাও চলে গেল। ভালো কাজ করেও ওপরওয়ালার প্রিয় পাত্রী না হতে পারার খেসারত সে দিল। বলা হলো যুগের সাথে তাল মিলিয়ে আপগ্রেড না করতে পারার ফলেই এমনটা হলো। কিন্তু ওপরওয়ালাকে কিছুতেই বোঝানো গেল না যে রোগের সাথে তাল মেলাতে গিয়ে আপগ্রেড করার দৌড়ে কখন যেন পিছিয়ে পড়েছিল সে। মোটা এককারি টাকা চিত্রাঙ্গদাকে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু অতটুকু টাকা দিয়ে আর কতদিনই বা চলা যায়। ঠিক তখনই মাথায় আসে এই বাড়িটার কথা। পুরনো এই বাড়িতে না এখন কেউ থাকে, না ভবিষ্যতে কেউ আর থাকতে আসবে। অতএব চেনা একজন খদ্দেরকে পাকড়াও করে তাকেই পুরনো এই বাড়িটা বেচে দেবে বলে ঠিক করে চিত্রাঙ্গদা। আর ঠিক সেই কারণেই আজ তাকে সঙ্গে করে চিত্রাঙ্গদা নিয়ে এসেছে বাড়িটা দেখাতে। চিত্রাঙ্গদার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল অর্জুন বসু। চোখে এক রাশ কৌতূহল নিয়ে বাড়িটাকে দেখছিল। বলল, তাও প্রায় কতদিন এই বাড়িতে কেউ থাকে না?
তা 50-60 বছর তো হবেই। হঠাৎ করে তখন বাড়িটা ছেড়ে সবাই চলে গিয়েছিলেন কেন? মানে কোনো কারণ আছে? যদি কিছু মনে না করো তুমি। মায়ের বলা কথাটা মনে পড়ল চিত্রাঙ্গদার। বুকের ভেতরটা কেঁপে উঠল আরেকবার। প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টা করে সে বলল, আরে মনে করব কেন? তোমার সাথে কি আর আজকের পরিচয়? আমার মা তোমার ভিক্ষা মা ছিল বলে কথা। তবে কি জানো তো, খুব একটা বেশি কিছু আমিও জানি না এই ব্যাপারে। শুধু শুনেছি তখন সবাই কলকাতার দিকে চলে যাচ্ছিল। এক এক করে সবাই যেতে যেতে একসময় বাড়িটা খালি হয়ে যায়। আর কিছু জানতে চাইল না অর্জুন। চিত্রাঙ্গদার পেছনে দাঁড়িয়েছিল স্থানীয় একজন লোক, রাজু ও তার স্ত্রী। এই বাড়ির পুরনো চাকরের বংশধর সে। কথাবার্তার সবটাই যাচ্ছিল ওদের কানে। ভাঙা গলায় রাজু বলল, দোতলা আর একতলার একটা করে ঘর পরিষ্কার করিয়ে রেখেছি দিদি। আপনারা তো 3 দিন থাকবেন বলেছিলেন। রাজু ও তার স্ত্রীর মুখমণ্ডল কেমন যেন ফ্যাকাশে বলে মনে হচ্ছিল। কোনো দুশ্চিন্তায় কি হয়েছে মুখের এমন অবস্থা? চিত্রাঙ্গদা ভাবল আপন মনে। চিত্রাঙ্গদা মাথা নাড়ে। রাজু বলে, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল দিদি। এখান থেকে গ্রামে ফিরতে আবার সন্ধে হয়ে যাবে, তাই আগে থেকেই আপনাদের ঘরগুলো দেখিয়ে দিয়ে যাই। রাজুর কথা বলার ধরনের মধ্যেও কেমন একটা অদ্ভুত ভাব লক্ষ্য করা যায়। কণ্ঠস্বর ও মুখের গতি প্রকৃতির মধ্যে যেন ঠিক তাল মিলছে না। ব্যাপারটা খানিকটা অস্বস্তিকর বলেই মনে হলো চিত্রাঙ্গদার। যদিও সে খুব একটা মাথা ঘামালো না এই ব্যাপারে। আর আমাদের খাওয়া দাওয়া, মানে কিছু ব্যবস্থা আছে তো নাকি? লোকটার হাতে ছিল 2টো টিফিন ক্যারিয়ার। আমার বউ অরুণিমা রান্না করে দিয়েছে আপনাদের দুজনের জন্যই। এই 3 দিন আমি আসবো আপনাদের খাবার দিতে। চিত্রাঙ্গদা দেখল অরুণিমার দিকে। কৃত্রিম হাসল মেয়েটি। আপনারা বিশ্রাম করুন দিদি ভাই, এতটা দূর থেকে এসেছেন। তবে সাবধানে থাকবেন দিদি, পুরনো বাড়ি তো। রাতে কিছু শুনলে বা দেখলে ভয় পাবেন না, পুরনো বাড়ি বলে কথা। আর এমন পরিবেশে থেকে তো আপনাদের অভ্যাস নেই, তাই খুটখাট শব্দ যদি কানে আসে একদম ঘাবড়ে যাবেন না। হ্যাঁ, চিত্রাঙ্গদার মনে অজানা এক আশঙ্কার উদয় হলো কথাটা শুনে। রাজু ও অরুণিমা যখন চলে যাচ্ছিল, ঠিক এই সময় অরুণিমার ঘাড়ের দিকে চোখ গেল চিত্রাঙ্গদার। অল্প অবাকই হলো সে। এর মাঝেই অর্জুন বলে উঠল, আশেপাশে এত বছরেও কোনো বাড়ি তৈরি হয়নি, এটা দেখে তো অবাকই হলাম। তবে ভালোই হয়েছে, রিসর্ট তৈরির কাজে এখানে সুবিধে হবে। অর্জুনের কথার জবাব না দিয়ে অন্দরমহলে প্রবেশ করল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার মোবাইল বলছে সময় এখন রাত 9টা। দুর্ভেদ্য এক অন্ধকারের চাদর ইতিমধ্যে বাড়িটিকে গ্রাস করেছে। রাতের খাওয়া দাওয়া সেরে অর্জুন ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে বাড়ির দোতলার একটা ঘরে। সারা বাড়ি যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। একতলার ঘরে শুয়ে রয়েছে চিত্রাঙ্গদা। মোবাইলের স্ক্রিনে পুরনো কিছু ছবি ফুটে উঠেছে, সেগুলোই দেখছে সে। রূপঙ্করের হাসি মুখের ছবিগুলো দেখে চোখের কোণ চিকচিক করে উঠল চিত্রাঙ্গদার। সেই দিনটা স্পষ্ট মনে আছে তার। সবকিছুর শুরু হয়েছিল লোভ দিয়ে, টাকার লোভ। ব্যাপারটা এমন নয় যে টাকার কমতি ছিল,
কিন্তু আরও টাকা কুক্ষিগত করার লোভে রহস্যময় ও গোপন এক গোষ্ঠীর সাথে জড়িয়ে পড়েছিল চিত্রাঙ্গদা। লোভ জিনিসটাই এমন। গোষ্ঠীর অন্য কোনো সদস্যকে সে চিনত না বা জানত না বা কোনো দিন দেখেনি, কিন্তু গোপন পথে গোষ্ঠীর তরফ থেকে সে পেয়েছিল ছোট একটা আর্টিফ্যাক্ট। সেটি গলায় ধারণ করার পরে অর্থ এসেছিল প্রচুর, কিন্তু তার বদলে অনেক বড় মূল্য চোকাতে হয়েছিল তাকে। বুক ভাঙা কান্না কিছুতেই রোধ করতে পারল না সে। তার কাছে আর কোনো উপায় ছিল না। দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল তার। চিত্রাঙ্গদা গুটিয়ে গেল কাঁদতে কাঁদতে। তারপর কখন যেন ঘুমিয়ে পড়ল সে। ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল একটি বছর আটেকের ছেলে। মাকে না জানিয়ে একা একাই সে উঠে গিয়েছিল। ঘুড়ি ওড়াতে ওড়াতে কখন যেন ছেলেটি এসে পড়েছিল ছাদের কার্নিশের একদম ধারে। ঘুম ভেঙে যায় চিত্রাঙ্গদার। মনে হচ্ছিল যেন যেন এখনই দম বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘুম ভাঙতেই চমকে ওঠে চিত্রাঙ্গদা। সে দাঁড়িয়ে রয়েছে বাড়িটির একতলার বারান্দায়। ঘুমের মধ্যে কখন যেন সে উঠে এসেছে বিছানা ছেড়ে। স্লিপ ওয়াকিং এর একটা স্বভাব ছোটবেলা থেকেই ছিল চিত্রাঙ্গদা। যদিও গত 5-7 বছর ধরে ব্যাপারটা চলে গিয়েছিল একেবারেই, কিন্তু বিশেষ আর্টিফ্যাক্টটা তার জীবনে আসার পর থেকেই গত মাস 6 যাবৎ ফিরে এসেছে স্লিপ ওয়াকিং এর অসুবিধা। ওলটপালট হয়ে চলেছে সবকিছু। চিত্রাঙ্গদা বারান্দার যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানকার 3টে ঘরই বন্ধ। তালা দেওয়া নেই কোনোটাতেই, কেবলমাত্র ছিটকিনি দেওয়া। বারান্দার শেষ ঘরটা শুধু খোলা। সেখানেই শুয়েছিল সে। মোবাইলের উজ্জ্বল আলোয় বারান্দার এই অংশটি যেন আরো বেশি রহস্যময় বলে মনে হতে লাগলো। তবে বারান্দার এই অংশটিও বেশ চেনা বলে মনে হলো চিত্রাঙ্গদার। মনে পড়ল যে মায়ের ছোটবেলার সাদা কালো একটা ছবিতে সে দেখেছে এই ঘরগুলো। চিত্রাঙ্গদার মনে পড়ে মায়ের বলা কথাটা, এই 2 নম্বর ঘরটায় আমাদের কিন্তু যাওয়া বারণ ছিল। কেন মা? ওই ঘরে কে থাকতো জানিস? এক সময় ওই ঘরে থাকতো নিশি দিদা। দিদার কাছে একটা পুতুল ছিল। দিদা নাকি পুতুলটা নিজেই বানিয়েছিল। পুরো অদ্ভুত দেখতে পুতুলটা, একটা বুড়ির পুতুল, হাতে লাঠি আর পিঠে মস্ত বড় একটা কুঁচ। এই পুতুল বুড়ির সাথে গভীর রাত পর্যন্ত দিদা কথা বলতো, সেই বুড়ো বয়সেও। আমরা তো ভয়ই কোনোদিন ওই ঘরে যেতাম না। এই নিশি দিদার কিন্তু আবার একটা গল্প ছিল। নিশি দিদা মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারে কারোর স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি। কেউ ডিপ্রেশনে, কেউ আত্মহত্যা করে, কেউ বা কোনো ভয়ঙ্কর রোগে অথবা কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে। সেই নিশি দিদার গল্প আজকের দিনে মনে পড়লেও ভয় পাই আমরা। কেমন গল্প বলো না মা? না না থাক, আর শুনতে হবে না সেই গল্প। তোকে বলে আর আমি ভয় পাওয়াতে চাই না। নিশি দিদাকে শেষ অবধি পুড়িয়েই মারা হয়েছিল। আমি যদিও দেখিনি, কিন্তু এমনটাই হয়েছিল। কেন? না, সেই গল্প আর কোনো দিন বলেনি মা। নিশি দিদাকে পুড়িয়ে মারার কারণও আর জানা হয়নি চিত্রাঙ্গদার। কিন্তু আজ অদ্ভুত এক কৌতূহল যেন পেয়ে বসল চিত্রাঙ্গদাকে। পুরনো বাড়ির পরিত্যক্ত ঘরের প্রতি অদম্য কৌতূহলের আকর্ষণ কিছুতেই যেন এড়িয়ে যেতে পারল না চিত্রাঙ্গদা।
দরজাটা বাইরের থেকে চিত্রাঙ্গদা যতবারই দেখছে ততবারই যেন মনে হচ্ছে দরজার ওপারে রয়েছে অতল কালো কোনো গহ্বর। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল দরজার দিকে। পুরনো ছিটকিনিতে টান দিয়ে খুলতে একটু অসুবিধাই হলো, তবে 12 চেষ্টায় সফল হলো সে। ঘরটা বেশ ছোট, জানলা দরজা বন্ধ থাকার কারণে ভ্যাপসা বাতাস ঘুরে বেড়াচ্ছে ঘরের সর্বত্র। মেঝেতে জমেছে ধুলোর পুরু আস্তরণ। ঘরের সর্বত্র মাকড়সার জালে আবৃত রয়েছে। সঙ্গে করে আনা মোবাইলের আলো ঘুরতে লাগলো সর্বত্র। বেশ কিছুটা ধুলো নাকে এসে ঢুকলো তার। মাকড়সার জালের ওপারের দেওয়ালটা আবছা দেখাচ্ছে। হাত দিয়ে জালের জটলা সরিয়ে এগিয়ে যায় চিত্রাঙ্গদা। জালের ওপারের দেওয়ালগুলো এবার বেশ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে সে। চিত্রাঙ্গদার চোখে পড়ে বেশ কয়েকটি ছোট ছোট কালো চিহ্ন। একটা ত্রিভুজ আঁকা। সেই ত্রিভুজের ঠিক মাঝে রয়েছে একটি চোখ। চিত্রাঙ্গদার ভ্রু কুঁচকে উঠল ক্ষণিকের জন্য। গলায় ঝোলানো লকেটটা বের করে আনল সে। লকেটের শেষ প্রান্তে ঝুলছে আর্টিফ্যাক্টটা। দেওয়ালের চিহ্ন ও এই আর্টিফ্যাক্টের চিহ্ন হুবহু এক। এবার তার চোখে পড়ে যে দেওয়াল জুড়ে আঁকা হয়েছে সেই চিহ্নের অসংখ্য ছবি। এগুলো কি রক্তে আঁকা? এখন শুকিয়ে বাদামি রঙের হয়ে গিয়েছে। চোখগুলো ছবির ভেতর থেকে কেমন যেন নড়ে উঠল, যেন কোনো জ্যান্ত মানুষের চিহ্ন। মুহূর্তের মধ্যে আবার স্বাভাবিক হয়েও গেল সবকিছু। এ কি? চিত্রাঙ্গদার যেন দম বন্ধ হয়ে আসে। দেওয়ালের ধারে জমে থাকা অন্ধকারের মাঝে কি একটা যেন রাখা রয়েছে। বোঝার চেষ্টা করে চিত্রাঙ্গদা। সে দেখে একটা বড় সাদা দেওয়াল, আর সেই দেওয়ালের সামনে বসে রয়েছে এক বুড়ি। কি যেন আঁকছে সে। হঠাৎ বুড়ি খ্যানখ্যানে গলায় হেসে ওঠে। এখান থেকে বেরোতে পারবে তো দিদি ভাই? বুড়ির ডান হাতের কনুইয়ের কাছে আঁকা ছিল সেই একই চিহ্ন। হঠাৎ বাজ পড়ার বিকট শব্দে সম্বিত ফেরে চিত্রাঙ্গদার। সে একতলার বারান্দায় বসে রয়েছে একটি চেয়ারে। উল্টো দিকে একটা চেয়ারে বসে রয়েছে অর্জুন। অঝোরে বৃষ্টি পড়ছে। দিনের আলো তখনও রয়েছে বাইরে। আমি এখানে কিভাবে এলাম? মানে তুমি তো এখানেই বসে রয়েছো সেই সকাল থেকে। আমি তো ওই 2 নম্বর ঘরের ভেতরে ছিলাম। দেওয়ালে গতকালও তো তুমি কিছু একটা বলছিলে এমনই। গতকাল? হ্যাঁ, তোমার কি হয়েছে বলো তো? গতকাল সারাটা দিন বসে তুমি কি সব বিড়বিড় করে যাচ্ছ। কাল একটা কথারও উত্তর তুমি দাওনি। ব্যাপারটা কি? হাত দেখিয়ে থামতে বলে চিত্রাঙ্গদা। আজ সোমবার, তাই না? না তো, আজ তো মঙ্গলবার। তাহলে সোমবার? মানে আমরা তো রবিবার এসেছিলাম এখানে। কি বলছো কি তুমি? সোমবার তো কাল ছিল, আজ মঙ্গলবার। কিন্তু কিন্তু অর্জুন হঠাৎ চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর হয়ে ওঠে অচেনা। চোখ দুটো অস্বাভাবিকভাবে জল জল করে উঠল। কাল সোমবার ছিল বলছি তো। কিন্তু না, অর্জুনের মধ্যে তেমন কোনো লক্ষণ ছিল না। চিত্রাঙ্গদার মনে হঠাৎ করেই যেন
ভ্রমের সৃষ্টি হয়েছে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল চিত্রাঙ্গদার। বাইরে তখনও অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। ধর্মর করে খাটের ওপরে উঠে বসে চিত্রাঙ্গদা। তার পরনের পোশাক যেন নিমেষের মধ্যে পরিবর্তিত হয়ে গিয়েছে। তার স্পষ্ট মনে আছে যে সে কিছুক্ষণ আগেও অর্জুনের সাথে বারান্দায় বসে কথা বলছিল। দিনের আলো ছিল, এক মুহূর্তের মধ্যে রাত কি করে হয়ে গেল? চিত্রাঙ্গদা তো বসেছিল, মুহূর্তের মধ্যে এই বিছানায় সে এলো কিভাবে? কি এত ভাবছিস রে? হঠাৎ চিত্রাঙ্গদা শুনতে পেল তার মায়ের গলা। পাশ ফিরতে এসে দেখল যে মা বসে রয়েছে এবং অন্ধকার ঘরের মধ্যে মিটিমিটি হাসছে। কিন্তু মা তো বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে। চিত্রাঙ্গদা এমন কিছুই ভাবছিল। মা হাসতে হাসতেই হঠাৎ অন্ধকারের মধ্যে চিৎকার করে উঠল, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, নিশি দিদা! ওই নিশি দিদা আসছে বারান্দার দিক থেকে। বিভৎস সেই চিৎকার। চরম আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়েছে মা। কই কই কোথায়? বলে পাশ ফিরতে গেল চিত্রাঙ্গদা। দেখল মায়ের জায়গায় বসে রয়েছে এক বুড়ি, মাথা ভর্তি সাদা চুল, এবং সে একটা একটা করে সাদা চুল ছিঁড়ছে মাথা থেকে। কি রে, নিষেদিদার কাছে আসবে না? খ্যানখ্যানে গলায় হেসে উঠল বুড়ি, এমন হাসি যা রক্ত জল করে দেয়। বুড়ির সারা শরীরে আঁকা রয়েছে রহস্যময় সেই চিহ্ন। চিত্রাঙ্গদা ছিটকে পড়ে গেল খাটের থেকে। না, সেখানে না আছে বুড়ি আর না আছে মা। দেওয়ালের দিকে চোখ গেল চিত্রাঙ্গদার। চিত্রাঙ্গদা কাঁপতে কাঁপতে দাঁড়ালো। কে যেন অবলীলায় তুলির রং দিয়ে ফুটিয়ে তুলছে তার ছেলের রক্তাক্ত শরীরের ছবি। ছবির মধ্যেই যেন ছটফট করছে ছেলেটা, জীবন্ত সেটি। ছবির ওপারেও হয়তো কোনো পৃথিবী রয়েছে। ছেলেটাকে বাঁচাতে পারলি না? না চাসনি? চিত্রাঙ্গদা অবাক হয়ে দেখল দেওয়ালে ছবি আঁকছে সে নিজে, হাসছে। হঠাৎ রাতের নীরবতা ভেঙে চুরমার করে শোনা গেল একটা চিৎকার, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, দোতলার ঘরের দিক থেকে ভেসে আসছে সেই চিৎকার। মা আমাকে বাঁচাও। ছবির মোহ কাটিয়ে চিত্রাঙ্গদা ছুটে গেল দোতলার দিকে। সে যেন পৌঁছে গিয়েছে একটি পুরনো বাড়ির ছাদে। কার্নিশের ধারে পড়ে রয়েছে একটি ঘুড়ি। ছাদ থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে বছর 8 একটি ছেলে। বাবু! সেই যাত্রায় ছেলেকে বাঁচাতে পারেনি চিত্রাঙ্গদা। ছবির সামনে বসে এক মনে কি যেন দেখছিল সে। সময় কত হলো তার কোনো খেয়াল নেই, কোন বার তারও কোনো হিসেব নেই। চিত্রাঙ্গদা খেয়াল করেনি কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে রাজু ও তার স্ত্রী অরুণিমা। দিদি, রাজুর কণ্ঠস্বর শুনে শটান ঘুরে তাকালো চিত্রাঙ্গদা। হ্যাঁ বলো না, কখন এলে? অরুণিমা কিছু বলছিল না, এক দৃষ্টে এসে দেখছে চিত্রাঙ্গদার দিকে। খাবার এনেছি দিদি। আসলে আপনারা তো বলেছিলেন 3 দিন থাকবেন, কিন্তু আজ তো 4 দিন হয়ে গেল।
আচ্ছা, আজ কি বার? আজ আজ তো বৃহস্পতিবার। কথাটা শুনে চিত্রাঙ্গদা কেমন যেন আতঙ্কিত হয়ে পড়ে। রাজু, আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে মনে হচ্ছে। আমার কথা শোনো। অদ্ভুত বলতে কি হয়েছে? ওই ওই 2 নম্বর ঘর, মানে মানে নিশিদিদার ঘরের দেওয়ালে আঁকা অদ্ভুত একটা চিহ্নের ছবি দেখার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমি একটা দিন পুরো ভুলে যাচ্ছি। কখনো দেখছি চেয়ারে বসে আছি, পরবর্তী মুহূর্তে যখন সম্বিত ফিরছে সোজা বিছানায়। ওই ঘরটায় কিছু একটা রয়েছে বলে মনে হয়। বলতে বলতে ভয় প্রায় কেঁদেই ফেলে চিত্রাঙ্গদা। রাজু একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, অর্জুন বাবু, অর্জুন বাবু কোথায়? চিত্রাঙ্গদা খুব একটা কিছু বলতে পারে না। কোথাও বেরিয়েছে হয়তো, কে জানে, মনে পড়ছে না। ওদের কথার মাঝে অরুণিমা হঠাৎ বলে ওঠে, দিদি, আমি ওই নিশিদিদার একখানা গল্প শুনতেছিলাম। কতটা সত্যি কতটা মিথ্যে তো জানি না, আপনারা এসেছেন শুনেই ভেবেছিলাম বলবো, কিন্তু গরিব মানুষের কথা আপনারা কতটা শুনবেন সেটা ভেবেই আর কি। তুমি শুধু বলো আমায়, খুব সুবিধা হয় তাহলে। অরুণিমা বলে, নিশিদিদা নাকি বাচ্চাদেরকে বলে দিত, টুকটাক বশীকরণ করত। লোকে তাকে ডাইনি বলতো, লোকে এও বলতো যে পাতাল লোকের কোনো এক দেবতাকে ওই নিশিদিদা সন্তুষ্ট করতেই ওই বাচ্চাদের বলি দিয়ে, আর তার বদলে নাকি কিসব ক্ষমতা টমতাও অর্জন করেছিল। অবশেষে এমনই কোনো এক বাচ্চার মায়ের কাছে হাতেও ধরা পড়ে। আপনাদের পরিবারের সেই সময়কার প্রধানকে নাকি জানানোও হয় সবটা, এবং তারই উদ্যোগে সবার সামনে ওই নিশিদিদাকে পুড়িয়ে মারা হয় ডাইনি হওয়ার অভিযোগে। দেওয়ালের চিহ্নগুলো হয়তো নিশিদিদারই আঁকা, চিহ্নগুলো আসলে নাকি ওই দেবতারই চিহ্ন। চিত্রাঙ্গদা বিড়বিড় করে বলে, সেই জন্যই কি আমার সাথে এমন হচ্ছে? নিশিদিদার অশরীরী আত্মা কি আজও এই বাড়িতে রয়ে গিয়েছে? তার তার অতৃপ্ত আত্মার প্রভাবেই কি এ পরিবারের সকলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এর আগে? অরুণিমা ও রাজু আর দাঁড়ায় না। খাবারের ক্যান রেখে গেলুম, অর্জুনবাবু এলে বলবেন আর নিজেও খেয়ে নেবেন। অরুণিমার হাতের দিকে নজর যায় চিত্রাঙ্গদার। কি একটা ব্যাপার দেখে একটা খটকা লাগে তার। প্রথম দিনও এই একই ব্যাপারে খটকা লেগেছিল তার, যদিও সেসব নিয়ে ভাবার মতন শারীরিক ও মানসিক অবস্থা চিত্রাঙ্গদার ছিল না। ওরা চলে গেলে খেতে বসে চিত্রাঙ্গদা। খাওয়া শুরু করার আগে অর্জুনকে ফোনে ধরার চেষ্টা করে, কিন্তু ফোনের ওপারে কেউ ছিল না। কেবল বেজে যায় ফোনটা। আর অপেক্ষা না করে চিত্রাঙ্গদা খাবারের ক্যান খুলে কিছুটা খাবার তুলে মুখে দেয়। হঠাৎ চিত্রাঙ্গদা আবিষ্কার করে যে সে শুয়ে রয়েছে ঠান্ডা মেঝেতে। চোখ সে খুলতে পারছে না। তার কানের খুব কাছে সুরেলা কণ্ঠে কে যেন অদ্ভুত কিছু মন্ত্র পড়ে চলেছে। উঠে পড়ো দিদি, দেখো তো। চিত্রাঙ্গদা অনেক কষ্টে চোখ খোলে। তার মুখের ওপরে ঝুঁকে রয়েছে সেই বুড়ি নিশিদিদা। ভয়ে চোখ বন্ধ করে নেয় চিত্রাঙ্গদা। আবার সেই সুরেলা কণ্ঠ বলে ওঠে, ওঠো দিদি, আমি তো অরুণিমা। কিছুটা অভয় পেয়ে চোখ খোলে চিত্রাঙ্গদা। সত্যিই তার মাথার কাছে বসে রয়েছে অরুণিমা। ঠোঁট নড়ছে মাঝে মধ্যে,
চিত্রাঙ্গদা নড়ার চেষ্টা করে, পারে না। আমি আমি উঠতে পারছি না কেন? চিত্রাঙ্গদার কণ্ঠে ভয়ের ভাব। অরুণিমা রহস্যময়ভাবে হাসে। ভালো করে ঘরটা দেখোনি মনে হয় দিদি। দেখো তো এদের চিনতে পারো কি না। চিত্রাঙ্গদার আবছা দৃষ্টি এবার স্পষ্ট হয়। ঘরের মেঝেতে পড়ে রয়েছে দুটি মৃতদেহ, স্বামী রূপঙ্কর ও ওদের 8 বছরের মৃত ছেলে। বাবু, বাবু, রূপঙ্কর, রূপঙ্কর! চিৎকার করে ওঠে চিত্রাঙ্গদা। সাথে সাথে সেই মৃতদেহ দুটো যেন ভোজবাজির মতন মিলিয়ে যায়। তুমি যা দেখতেছ বা আমি যা তোমায় দেখাচ্ছি সবই তোমার অবচেতনের পাপ বোধ, অপরাধ বোধ দিদি ভাই। চিত্রাঙ্গদার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়। আমায় দেখাচ্ছ মানে? কে কে তুমি? অরুণিমা থামে না। ক্যান্সারে আক্রান্ত স্বামীর খরচ ও ক্লান্তি থেকে বাঁচতে তার শ্বাসরোধ করেছিলে, ঠিক বলছি কি না? সেই অপরাধ বোধ তোমায় রোজ করে করে খায়, তাই না দিদি ভাই? না না, আমি খুন করিনি। আমি চাইনি ওকে খুন করতে, ওর কষ্ট থেকে মুক্তি দিতে। কাঁদতে কাঁদতে একটু থামে চিত্রাঙ্গদা। ঢোক গিলে বলে, কিন্তু কে তুমি? কে তুমি? অরুণিমার হাসি হঠাৎ করেই অস্বাভাবিকভাবে প্রসারিত হতে থাকে। চোখ দুটো কেমন যেন একটু বেশি বড় হয়ে জ্বলজ্বল করতে থাকে। চিত্রাঙ্গদার দৃষ্টি পড়ে অরুণিমার হাতের দিকে। হাত সমেত সারা গায়ের চামড়া যেন খুঁচকে গিয়েছে, যেন হঠাৎ করেই বুড়িয়ে যাচ্ছে সে। কিন্তু কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার! এ তো অবিশ্বাস্য। তোমার সাথে যা হচ্ছে তা ওই ঘরের জন্য নয় গো দিদি ভাই, আমার রান্না করা খাবারের জন্যে হচ্ছে। রান্নায় মেশানো থাকছে পাতাল লোকের সেই দেবতার ভোগ, বুঝলে? ভয়ালভাবে হাসতে হাসতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে অরুণিমা, যেন কোনো বুড়ি কথা বলছে। অসহায় বাচ্চাগুলোকে মারার দুঃখে দেয়ালে এঁকেছিলাম ছবিগুলো। তুমি কে? চিত্রাঙ্গদা আবার একবার চিৎকার করে ওঠে। অরুণিমা কিছু বলে না। আঁচলে জড়ানো একটা জিনিস সে বের করে এনে রাখে চিত্রাঙ্গদার সামনে। জিনিসটা দেখে চমকে ওঠে চিত্রাঙ্গদা। রাখা আছে একটি পুতুল। অরুণিমা হাসল। মা তোমায় বলেনি এই পুতুলটার কথা? কি গো, বলেনি? সেই হাসি যেন রক্ত জল করে দেয়। চিত্রাঙ্গদার শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই এই পুতুলটা তো নিশিদিদার, কিন্তু কিন্তু তুমি? পৈশাচিকভাবে হেসে ওঠে অরুণিমা। আমি সবই পাতাল লোকের দেবতার আশীর্বাদ, বুঝলে কি না দিদি ভাই? অরুণিমার ঘোলাটে চোখ বড় ভয় দেখায়। হেসে ওঠে
ভয়াল ভাবে। আমি জানতাম তুমি আসবে। তোমায় তো আমি আনিয়েছি। তোমার শরীর যে এবার আমার হবে গো দিদিভাই। তার মুখের গঠন বদলে যেতে থাকে, দাঁতগুলো ভেঙে যায়, মুখের চামড়া ঝুলে পড়তে থাকে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। সেই ভয়াল মুখমণ্ডলের অরুণিমা না, নিশিদিদা। ক্রমেই এগিয়ে আসতে থাকে চিত্রাঙ্গদার দিকে। তার আর্তনাদ শোনার জন্য কেউ নেই আর। দেওয়ালের ঘড়িটা এতক্ষণ টিক টিক করছিল, হঠাৎ থেমে গেল ঘড়ি। রুদ্ধ হলো সময়। শুনছিলেন সুলেখক শোভন কাপুরিয়ার কলমে চিত্রাঙ্গদা। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে অতনু, দেবস্মিতা, ফিদা, সঞ্চালী, মহুল, দেবযানী, বৈভব এবং বর্ণালী। শব্দ সংযোজন ও আবহ সায়ন। নাট্যরূপ ফিদা। প্রচ্ছদ মিনিমালি। পর্ব পরিচালনা অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। ফিরছি পরের গল্প নিয়ে আগামী সপ্তাহে শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।